নমস্কার। গানের গল্পে দেবব্রত এই অনুষ্ঠানের আমরা দ্বিতীয় পর্যায়ে চলে এসেছি। প্রথম পর্যায়ে আমরা খুব সাধারণভাবেই নিজেরা আলোচনাটা শুরু করেছিলাম, কিন্তু সেই আলোচনা যখন আমরা আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছি, আপনাদের তরফ থেকে আমরা অত্যন্ত উৎসাহ পেয়েছি এবং সেই উৎসাহতেই আমরা আবার বেশ কিছু বিষয় নিয়ে আলোচনায় বসেছি। আমাদের সঙ্গে রয়েছেন দেবব্রতবাবু। তবে দেবব্রতবাবুর কাছে একটা অনুমতি আমি এবারে চেয়ে নেব। সেটা হলো, আলোচনা চলতে চলতে আমাদের মধ্যে বেশ আন্তরিক সখ্যতা বেড়েছে। এবারে উনি যদি অনুমতি দেন, তাহলে আমি ওনাকে দেবব্রত দা বললে আমার মনে হয় যে আলোচনাটায় আমরা আরও বেশি মিশতে পারবো, আরও খোলা মনে আলোচনাটা করতে পারবো। আপনি, আজ্ঞে, বাবু, এই যে বাধাগুলো, এগুলো কাটিয়ে খুব সাধারণ ছন্দে আমরা আলোচনাটা চালিয়ে নিয়ে যেতে পারবো। এই যে অনুষ্ঠানটা আমরা আগেরবার করলাম গানের গল্পে দেবব্রত, তাতে একটা জিনিস আমরাও বোধ করেছি, আপনারাও আমাদের বলেছেন কমেন্টে, সেটা হলো যে আমরা যেহেতু গান নিয়ে আলোচনা করছি, অথচ আমরা গানের রেফারেন্স হিসেবে সেই গানের কোনো অংশ আপনাদের শোনাতে পারছি না। যখন আমরা কোনো সুরের কথা বলছি, সেই সুরটা আপনাদের শোনাতে পারছি না। এতে করে আমাদেরও মনে হচ্ছে যে হয়তো সম্পূর্ণভাবে আমরা ওই আলোচনার ভেতর ঢুকতে পারছি না। কিন্তু এখানে সমস্যা একটাই, সেটা হলো কপিরাইট। এই কপিরাইটের জুজু এমনভাবে আমাদের ওপর চেপে রয়েছে যে আমরা এই গানগুলো বা এই সুরগুলো আমাদের আলোচনার সঙ্গে সঙ্গে বাজিয়ে আপনাদের শোনাতে পারছি না। এটা এই মুহূর্তে আমাদের একটা অক্ষমতা। আজ আলোচনা শুরু করব এইখান থেকেই। এই কপিরাইট বিষয়টি কতটা ভয়ঙ্কর এবং কপিরাইট বিষয়টি ঠিক কিভাবে কাজ করে, এই বিষয় নিয়েই আজকে দেবব্রতবাবুর সঙ্গে আমরা আলোচনা শুরু করব। আপনারা সঙ্গে থাকুন। যেরমভাবে অন্য এপিসোডগুলোয় আমাদেরকে উৎসাহ দিয়েছেন, সেইভাবেই উৎসাহ দিতে থাকুন। আমরা আলোচনায় ফিরি। নমস্কার। 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 যে কথা আমি বলছিলাম, যে আমাদের আলোচনা যেভাবে এগিয়েছে, তাতে করে দেবব্রত বাবু বললে যেন মনে হচ্ছে কোথাও গিয়ে একটা দূরত্ব তৈরি হচ্ছে। ঠিক খোলা মনে খোলা ছন্দে হয়তো আলোচনাটা করা যাচ্ছে না। আপনি যদি অনুমতি করেন, তাহলে আপনাকে আমি দেবব্রত দা বলে সম্বোধন করলে হয়তো একটু বেশি সরল করে আমরা আলোচনাটা করতে পারি। আমি সানন্দে অনুমতি দিলাম। ধন্যবাদ। এবং আমি এরকমই চাইছিলাম, আচ্ছা, কেন আমাদের যে আলোচনা তার মধ্যে অনেকাংশে রবীন্দ্রনাথ আর শান্তিনিকেতন একটু জড়িয়ে আছে। এবং শান্তিনিকেতনের যে সংস্কৃতি, তাতে সবাই সবাইকে দাদাই বলেন আর দিদিই বলেন। সুতরাং আমরা কেন বলবো না? ঠিক। খুব ভালো লাগলো যে দাদা বলে সম্বোধন করার ভাবনাটা তোমার কাছে এসেছে। বেশ। ব্যাপারটা যেটা আমি বলছিলাম, যে এটা আমরাও আলোচনা করেছি এবং কমেন্টে অনেকেই আমাদেরকে জানিয়েছেন যে গান নিয়ে আলোচনা করছি, অথচ গানের সুর বা গানের দুকলি আমরা শোনাতে পারছি না। হয়তো যদি আমরা এটা শোনাতে পারতাম, তাহলে আলোচনাটা দর্শকের আরও ভালো লাগতো। এইটা নিয়ে প্রচুর কমেন্ট পেয়েছি। কিন্তু এই কপিরাইট একটা এমন সমস্যা, যে কারণে আমরা শোনাতে পারছি না। ওই জন্যে প্রথম আজকের এই পর্বেই আমরা আলোচনা করব, সেটা হচ্ছে কপিরাইট ঠিক কীরকমভাবে এই গান, বা মূলত যেহেতু আমরা গানের আলোচনাই করছি, গানের ওপর কীরকম খবরদারি করেছে, এই বিষয়ে আপনার গবেষণায় কী তথ্য আছে? না, এটা খুব বেশ আকর্ষণীয় বিষয় এবং জটিল বিষয়। আমিও যখন বেশ কয়েকবার আগের পর্বে এরকম গান নিয়ে আলোচনা করেছি, তখন আমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, গুরুজনেরাও বলেছেন, তুই তো গান গাস, খুব খারাপ তো গাস না, তুই তো গেয়ে বলতে পারতিস। তা আমি দেখলাম দুটো একসাথে হয় না। এত বড় একটা জায়গায় এইরকম দায়িত্ব সহকারে গান গাওয়াটা না গাওয়াই ভালো। তারপরে আমি পরে যা শুনলাম যে হ্যাঁ, এই ছোটোখাটো জিনিসও কপিরাইটে আটকে যায়। আজকে কপিরাইটটা এমন জায়গায় গেছে যে ইন্ডিয়ান কপিরাইট অ্যাক্ট তৈরি হয়েছে, এবং সেখানে আইন স্কুলে, মানে কলকাতা এবং সারা ভারতের বড় বড় ল স্কুলে কিন্তু কপিরাইট অ্যাক্ট পড়ানো হয়, সিলেবাসের মধ্যে একটা আছে। এবং বড় বড় উকিল আছেন যারা কপিরাইটেই এক্সপার্ট, পারদর্শী। কপিরাইটের ইতিহাসটা কিন্তু বড়ই বলবো যে একটু জটিল
ছোট একটা ঘটনাতে যে এরকম দাঁড়িয়ে যাবে, এত বড় একটা আকার নেবে, এটা আমরা ভাবতেও পারিনি। ইতিহাসটা এরকম, সেই দিনটা ছিল হচ্ছে 30শে জানুয়ারি আচ্ছা 1948 সাল। আচ্ছা ভারতবর্ষ সবে স্বাধীন হয়েছে, দেশ ভাগ হয়ে গেছে। ইউনিভার্সিটি ইনস্টিটিউট হল, কলেজ স্ট্রিটে, আমরা জানি। সেই হলে একজন গায়ক গান গাইছেন, মানে গান গাইতে উঠছেন। তখন 5টার সময় শুরু হতো, তার সঙ্গে তার ছাত্রী আছেন, দুজনেই কিন্তু স্বনামধন্যা। আচ্ছা গায়ক হচ্ছেন শ্রদ্ধেয় দিলীপ কুমার রায়, যিনি দ্বিজেন্দ্রলাল রায়ের সুপুত্র, আচ্ছা নেতাজি সুভাষের বড় মানে আন্তরিক বন্ধু। আচ্ছা আর তারই ছাত্রী যিনি ছিলেন হচ্ছে মঞ্জু গুপ্ত, তিনি দেশবন্ধুর ফ্যামিলির। এবং ইদানিংকালে আমরা দেখলাম যে স্বনামধন্য গায়ক অর্ঘ্য সেন মারা গিয়েছেন, উনি কিন্তু মঞ্জু গুপ্তর কাছে শিখেছিলেন। এই মঞ্জু গুপ্ত আবার পণ্ডিচেরিতে গিয়ে দিলীপ রায় এবং সাহানা দেবীর কাছেও গান শিখেছেন। তা গান যখন শুরু হচ্ছে, হঠাৎ দিলীপবাবুকে, তখন স্টেজে কিন্তু হারমোনিয়াম সব কিছু তৈরি হয়ে গেছে, তবলার স্কেলও ঠিক হয়ে গেছে। হট করে তার কানে কানে ওই উদ্যোক্তাদের একজন বললেন কিছু একটা। তখন দিলীপ কুমার রায় হঠাৎ মুখ থেকে বলে ফেললেন, সে কি, সে কি। তখন একটু নিজেকে সংযত করে উনি মাইকে অ্যানাউন্স করলেন, মহাত্মাজি হ্যাজ বিন শট ডেড আচ্ছা জাস্ট অ্যান আওয়ার ব্যাক। আজকে আর কোনো প্রোগ্রাম হবে না। বেশ সেই দিনটা ছিল হচ্ছে 30শে জানুয়ারি 1948। আচ্ছা তারপরের কাহিনীটা মানে সেই রোমাঞ্চকর যাকে বলে। তখন আমাদের রাইট সাহেব ছিলেন আকাশবাণীর অধিকর্তা। তখন তো আকাশবাণীর নাম হয়নি, আচ্ছা তখন ওই ইন্ডিয়ান ব্রডকাস্টিং সার্ভিস, গাস্টিন প্লেসে। আচ্ছা তিনি এবং তার সঙ্গে তার সহকারী ছিলেন হেমচন্দ্র সোম। তাদেরকে বললেন যে এখনই সব গায়ক গায়িকা সুরকার গীতিকার সবাইকে হাজির করো। ও, কেন না, 6:30টার মধ্যে হাজির করো, আর 2 ঘন্টার মধ্যে গান এবং সুর বের হয়ে যাবে, এবং এই গানই কিন্তু আমরা সরাসরি সম্প্রচার করব আজকের দিনে। ততক্ষণে কিন্তু সারা ভারতে ছড়িয়ে গেছে এই দুঃসংবাদ, মর্মান্তিক দুঃসংবাদ। তখন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু অল ইন্ডিয়া রেডিওর স্টেশনে এসে বলেছেন আচ্ছা যে আমাদের মাথার ওপর থেকে ছাতা সরে গেল, আমাদের আলো নিভে গেল। ওনার তো গুরুস্থানীয় ছিলেনই। এদিকে আমাদের আকাশবাণী বা অল ইন্ডিয়া রেডিও স্টেশনে তখন সাজ সাজ রব, সবাইকে ডেকে আনা হয়েছে বাড়ির থেকে, এবং প্রত্যেকে বলা হয়েছে বাড়ি আর কেউ ফিরবে না, তোমাদের যা যা অর্ডার করার অর্ডার করো। আচ্ছা কেউ বিরিয়ানি অর্ডার করলো, কেউ মাটন চাপ অর্ডার করলো, কেউ পায়েস অর্ডার করলো, কেউ খিচুড়ি অর্ডার করলো, যা যা পাওয়া যায়। এই সব কথা কিন্তু লিপিবদ্ধ আছে একটি বইয়ে, আচ্ছা এবং সেই বইটি লিখেছেন শ্রদ্ধেয় বিমান মুখোপাধ্যায়, যিনি অনেককেই নজরুলগীতি শিখিয়েছিলেন। 1930 সালে জন্ম, অনেক দিন বেঁচে ছিলেন, গুরুস্থানীয় ছিলেন অনেকের কাছে। বেশ ইন্দ্রাণী সেন, মানবেন্দ্র মুখোপাধ্যায় তো খুব নাম করা এরা। তো তার বইটার নাম হচ্ছে বিমানে বিমানে আলোকের গানে। তাতে এই চ্যাপ্টারটা পরিষ্কার লেখা আছে। আচ্ছা সবাই এসে হাজির হলো, গান শুরু হয়ে গেল, বিভিন্ন লোকেরা গান গাইলেন। ওদিকে মোহাম্মদ রফি বম্বে স্টেশন থেকেও একটা গান গাইলেন আচ্ছা এই মহাত্মাজির আত্মার উদ্দেশ্যে। আরেকটি গান, তখনকার দিনে খুব নামকরা একজন গায়িকা ছিলেন বিজনবালা ঘোষ দস্তিদার, আমরা হয়তো জানিনি তার নাম। তিনি মূলত খেয়াল গাইতেন, আচ্ছা এবং তিনি শ্রদ্ধেয় ওঙ্কারনাথ ঠাকুরের শিষ্যা ছিলেন। ও ওঙ্কারনাথ ঠাকুর ছিলেন আবার বিষ্ণু দিগম্বর পালুস্কারের সুযোগ্য শিষ্য, ওই ঘরানায়। তিনি এই গানটা গাইলেন, যেই গানটা আমরা সবাই জানি, ঈশ্বর ও আল্লাহ তেরে নাম, আচ্ছা সবকো সম্মতি দে ভগবান, সেই রামধন যেটা বলা হয়, সেই গানটা উনি গাইলেন, রেকর্ড করা হলো। দিলীপ কুমার রায় সেদিনকার যে মহাত্মাজির এই প্রয়াণে যে এত আশঙ্কিত হয়ে গিয়েছিলেন এবং মর্মাহত হয়ে গিয়েছিলেন, তারও একটা কারণ আছে। একটা সময় যখন পুনেতে একটা অপারেশনের জন্যে মহাত্মাজি একটা হাসপাতালে ভর্তি ছিলেন, তখন এই দিলীপ কুমার রায় ভারতবর্ষে ফিরে এসেছেন। তিনি ওখানে গিয়ে গান শুনিয়েছেন মহাত্মাজিকে, আচ্ছা মুঝে চাকর রাখো জি। ওই গানটা খুব শুনতে চাইতেন, আচ্ছা মনে আছে? সেই গানটা খুব শুনতে চাইতেন। তা এই হলো কাহিনী। তা রামধন তো হয়ে গেল।
ওই গানটা সরাসরি প্রচার করা হলো, দারুণ জনপ্রিয় হলো এবং রেকর্ডও বেরিয়ে গেল। এবং রেকর্ডের এই ব্যবসাও তো এইচএমভিও তো ব্যবসা জানে, তো এইচএমভির লোকেরা বললো এটাকে একটা রেকর্ড করতে হবে, কিন্তু রেকর্ডে কিন্তু আমরা কোনো আমাদের ওই এইচএমভির লেভেল দেবো না, আমরা মহাত্মাজি এবং ত্রিরঙ্গা পতাকার লেভেল দেবো। আচ্ছা, কারণ ব্যবসাটা ওরা ভালো বুঝতেন, মানে এটাকে বলা হচ্ছে দ্য আর্লি মুভ, ম্যানেজমেন্টের ফিলোসফিতে আর্লি মুভ। একটা এত বড় ঘটনা, ঠিক আছে চলো একটু আগে করে এটাকে একটা সুন্দর পণ্য হিসাবে বাজারে ছাড়ি। তো পণ্য হিসাবে ছাড়া হলো, হই হই হয়ে গেল সারা দিকে। এবারে ঘটনাটা ঘটলো, এদিকে তো এই জিনিসটা বেশ ভালোই জম্পেশ আমাদের এইচএমভি বিক্রি করে ফেলেছে, ভালোই বিক্রি হচ্ছে। ঠিক এরকমই এইচএমভি বিক্রি করেছিল 1941 সালে এবং 1961 সালে যখন শতবর্ষ পূর্ণ হয় রবি ঠাকুরের, তখনও এরকম একটা প্যাকেজ আচ্ছা, তৈরি করা হয়েছিল। আচ্ছা, যাই হোক, সেটা তো ব্যবসায়ের কথা। তখন নিউ থিয়েটার স্টুডিওতে অনেক বই হচ্ছে, একের পর এক ছবি। সেই ছবিটা তখন তৈরি হচ্ছে 1947 তৈরি হচ্ছে, এবং তৈরি হতে তো 1 বছর লাগে। বইটার নাম ছিল অঞ্জনগড়। আচ্ছা, অঞ্জনগড়ের কাহিনীকার ছিলেন সুবোধ ঘোষ, যিনি সুজাতা ইত্যাদি ইত্যাদি লিখেছেন, খুব বড় সাহিত্যিক। আর বইটা ছিল, ছোট গল্পটা ছিল হচ্ছে ফসিলস নামে, ফসিলস নামের বই অঞ্জনগড়। এবং অঞ্জনগড়ে অনেক নায়িকা ছিলেন, নায়ক নায়িকা। তার মধ্যে একজন বড় মস্ত মাপের নায়িকা ছিলেন সুনন্দা দেবী। তখন সুচিত্রা সেন কিন্তু আসেইনি, সুচিত্রা সেনের বয়স তখন হয়তো 7-8 বছর। তো সুনন্দা দেবী নাটকের অভিনয় করলেন, এবং সেই সময় ওই প্রযোজক বললেন যে এই গানটা পেছনে গাওয়া হবে, বিজনবালা দস্তিদারের গানটা পেছনে রেকর্ডে গাওয়া হবে, আচ্ছা, আর আপনি লিপ দেবেন। তখন তো লিপ দেওয়ার সেই টেকনোলজিটা এসে গেছে। হ্যাঁ, যাই হোক, হয়ে গেল। এইবারে কার নজরে পড়লো? এইচএমভির নজরে পড়লো, আর আমাদের বিজনবালা ঘোষ দস্তিদারের নজরে পড়লো। আচ্ছা, সোজা উনি আদালতের দ্বারস্থ হলেন, বললেন এটা তো আমার গান, আমার অনুমতি না নিয়ে। পুরো ব্যাপারটা কিন্তু অনুমতি সাপেক্ষ। ঠিক। এই যে তুমি বলছিলে যে এই কপিরাইটের ব্যাপার ইত্যাদি, যদি অনুমতি একবার নেওয়া যায় হ্যাঁ। তাহলে কিন্তু ব্যাপারটা কোনো হয় না, অসুবিধা হয় না। তা যাই হোক, দ্বারস্থ হতে হলো, ওদেরকে ডেকে আনা হলো, যেরকম হয় বাদী পক্ষ বিবাদী পক্ষ। ওইখানে গানটা শোনানো হলো। সেই একটা আমরা এপিসোড করেছিলাম, মনে আছে, হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে। এরকম অনেক কেস হয়েছে, তা এটাও এরকমই একটা। আলটিমেটলি মানে সবশেষে প্রমাণিত হলো যে এই গানটা সত্যি এরকমভাবেই নেওয়া হয়েছে বিনা অনুমতিতে, একদমই করা উচিত হয়নি। এবং এই গানটা নেওয়ার আগে একবার অ্যাটলিস্ট জিজ্ঞেস করে নেওয়া উচিত ছিল। তবে তখনকার দিনে একটা জিনিস ছিল যে তরজা বা বিদ্বেষটা কম ছিল। এই দুপক্ষ নিজেদের মধ্যে ওই বসে মিটমাট করে নিলেন, এবং ওই বিচারকের সামনেই বললেন যে ঠিক আছে, এই নিয়ে আর বেশি কথা আমরা বলবো না, কেন দুপক্ষই সম্মানীয়, সুতরাং এই নিয়ে বেশি আর কথা হয় না। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে এই প্রথম এই কপিরাইটের যে একটা আইডিয়া, সেই আইডিয়াটা কিন্তু প্রথম শুরু হলো, এবং প্রত্যেকের টনক নড়ল। বিনা অনুমতিতে অন্যের সৃষ্টিকে নিজের আমি আত্মসাৎ করতে পারি না বা আত্মীকরণ করতে পারি না, এটা কিন্তু একটা মস্ত বড়। ঠিক। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বেশ ভালো অভিজ্ঞতা আছে, যে 1926 উনিও কপিরাইটের মতন একটা অনুমতি তৈরি করেছিলেন, আচ্ছা, নিয়ম। তার কারণটা হচ্ছে তার আগে উনি তো নোবেল প্রাইজ পেয়েছেন 1913, ততক্ষণে ওনার নাম হয়ে গেছে চারিদিকে, ওনার গান সবাই গাইছেন, কিন্তু সেই গানে না আছে গ্রামার, না আছে সুর, না আছে কথার কোনো সামঞ্জস্য, যে কথা লিখেছেন পাল্টে গেল। তখনকার দিনে প্রথম গানটি গেয়েছিলেন 1908 সালে, নাম ছিল হচ্ছে মিস রানী সুন্দরী। তখনকার দিনে মহিলারা গান গাইলে তার আগে মিস বলা হতো। মিস রানী সুন্দরী গাইলেন, বারণ করো তবে গাইহো না, আচ্ছা, যদি বারণ করো তবে গাহিমো না, মনে আছে, ফেমাস গান। তো গানটা গাইলেন নিজের সুরে। এখনও যদি ইউটিউবে গিয়ে ওই গানটা শোনা যায়, দেখা যায় এরকম সুর তো রবীন্দ্রনাথ করেননি। তখন রবীন্দ্রনাথকে কানে কানে বললেন সবাই যে আপনি কি করছেন, আপনার সৃষ্টি তো অপসৃষ্টি হয়ে যাচ্ছে, সুতরাং আপনি কিছু করুন। তার ঠিক 6 বছর পরে 1914 সালে দেশবন্ধুর বোন অমলা দাস, তাকেও সব মিস অমলা দাসই বলতেন,
আচ্ছা। তিনিও গাইলেন, বড় বিস্ময় লাগে, কিন্তু তিনি কিন্তু ঠিক সুরে গাইলেন, কারণটা হচ্ছে রবীন্দ্রনাথ তাকে শিখিয়েছিলেন। অমলা দাস আবার তার বাড়িতে আসতেন এবং রবীন্দ্রনাথের স্ত্রীর খুব সখা ছিলেন, আচ্ছা। যাকে নিয়ে সেই গানটা হয়েছিল, ওলো সই ওলো সই, আমার আচ্ছা। ইচ্ছা করে তোদের মতো। তোদের মতো কি তোদের কথা কই না, হ্যাঁ, এরকম ছিল। তা ওই ওটা ওদেরকে দেখি, ওরা দুজনে যা হয়, দুজনে গুজগুজ ফুসফুস করছিল দুজনের মধ্যে। তা এটার পরে 1926-এ ওনার যে সবথেকে বড় কাছের মানুষ, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা প্রশান্তচন্দ্র মহলানবিশ, তিনি দায়িত্বটা নিলেন, কারণ উনি শান্তিনিকেতনে ব্যস্ত, সৃষ্টি নিয়ে ব্যস্ত। তো উনি বললেন, না ঠিক আছে, একটা HMV-কে বলে দিতে হবে যে এরপরে কোনো অনুমতি ছাড়া কোনো শিল্পীকে যেন গান গাওয়ানো না হয়। তা এই ব্যাপারটা তো লজিস্টিক্যালি একটা খুব কঠিন ব্যাপার, মানে পুরো ব্যাপারটাই ঘটছে কলকাতায়। কবি বসে আছেন শান্তিনিকেতনে, এখন যদি কেউ গান গাইতে যায়, তার গানের রেকর্ড নিয়ে আবার ছুটতে হবে আমার কবিকে শোনাতে। এই দায়িত্বটা নিলেন প্রশান্তবাবুর ভাই, আচ্ছা। বুলাবাবু, যাকে আমরা প্রফুল্ল মহালনবিশ বলি। তা বুলাবাবু প্রায়ই ছুটতেন ওই ট্রেনে করে এখান থেকে বোলপুর, সঙ্গে একটা ক্যাসেট রেকর্ড। আচ্ছা। তখনকার দিনে যা পাওয়া যেত। বেশ। কি হয়েছে গুরুদেব, না আর একজন গান গাইতে আপনার ইচ্ছুক, এই গানটা শুনুন। হ্যাঁ। এইরকম করে অনেককে উনি না করেছেন, হ্যাঁ। অনেককে অনুমোদনও করেছেন। তবে একটা জিনিস হয়েছে যে ওনার সুরে, ওনার স্বরলিপিতে যেরকম উনি মনে করেছেন, উনি ভাবটা দিয়ে, সেই হিসেবে গান তারপর থেকে তৈরি হয়েছে। HMV, তারপরে পরবর্তীকালে মেগাফোন, হিন্দুস্তান রেকর্ডেও এরকমভাবেই তৈরি হয়েছে। তো এই হচ্ছে কপিরাইটের ঘটনা, আজ পর্যন্ত আছে, এবং আমরা সবাই কিন্তু আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি এই কপিরাইটের শাসনে। ঠিকই। এই কপিরাইট যেটা আপনি রবীন্দ্রসঙ্গীতের কপিরাইট বললেন, এটা শুনতে শুনতে আমার একটা কথা মনে হলো। সদ্য গতকাল আমি এই ঘটনাটা শুনেছি। অগ্নিশ্বর, উত্তম কুমারের অত্যন্ত জনপ্রিয় একটি সিনেমা। ওই সিনেমাটার যিনি প্রযোজক, শ্রী উদয় সামন্ত, উনি আমাকে গতকালই এই ঘটনাটা শোনাচ্ছিলেন যে ওনার অগ্নিশ্বর সিনেমায় একটা গান ছিল, তবু মনে রেখো, রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ, হেমন্ত মুখোপাধ্যায় গানটি গেয়েছিলেন ছবিতে, কিন্তু তখন বিশ্বভারতীর এই কপিরাইট বিষয়টা বেশ তুঙ্গে। তো গান যেটা, যেমন আপনি বললেন, গান আগে বিশ্বভারতী শুনবে এবং তারপর তারা অনুমোদন দিলে তবেই সেটা ছবিতে ব্যবহার করা যাবে। তো বিশ্বভারতীর তরফ থেকে সুচিত্রা মিত্র এসেছিলেন গানটি শুনতে। তো স্টুডিও থেকে হেমন্তবাবুর সাথে কথা হয় ফোনে। হেমন্তবাবুকে উনি বলেন যে আমি রিপোর্ট দিয়ে দেবো, আমার যেটা রিপোর্ট আমি দিয়ে দেবো। তো হেমন্তবাবুর একটু খটকা লাগে। তো হেমন্তবাবু তখন বলেন, ঠিক আছে আমি দেখছি। মানে যিনি প্রডিউসার বা যিনি পরিচালক ছিলেন, অরবিন্দ মুখোপাধ্যায়, ওনাদেরকে বলেন যে আমি দেখছি কি করা যায়। ইতিমধ্যে ওইখানে গৌরীপ্রসন্ন মজুমদার হাজির ছিলেন। তো গৌরীপ্রসন্ন মজুমদার বলেন যে এতই যখন তোমাদের সমস্যা হচ্ছে, এরকম একটা গান আমি লিখে দিচ্ছি, হ্যাঁ, নতুন করে নাও, তাহলে আর সমস্যা নেই। কিন্তু অরবিন্দবাবু এবং যিনি প্রযোজক উদয়বাবু, এনারা বলেন যে না, একটা জিনিস মাথায় রয়েছে যে এইটা ব্যবহার করব, ছবিটা এরকম দেখতে হবে, এরকম সাজাবো। গৌরীবাবু নিঃসন্দেহে একটা সুন্দর গান দিতে পারেন, কিন্তু ঠিক পরিকল্পনার সাথে মিলছে না, এরকম একটা দোটানা চলছিল। তো ইতিমধ্যে হেমন্তবাবু কোনোভাবে ব্যবস্থা করে কণিকা বন্দ্যোপাধ্যায়কে গানটি শোনান আর কি, এবং ওনার রিপোর্টটা বিশ্বভারতীতে যাবে, এরকম হয়। বেশ কয়েকদিন পর ওই অফিসেই আবার ফোন আসে। অরবিন্দবাবু ফোন ধরতে যান, যিনি পরিচালক, এবং সকলেই টেনশানে যে কি হবে শেষ অবধি। তারপরে অরবিন্দবাবু যখন বেরোচ্ছেন, আমাকে প্রযোজক ভদ্রলোক যিনি উদয়বাবু বলছিলেন যে অরবিন্দবাবু যখন বেরোচ্ছেন ফোনটা রেখে বেশ নাচতে নাচতে, হয়ে গেছে পাস হয়ে গেছে। তো তারপরে ছবিতে গানটা রাখা হয় আর কি। এটা একটা ঘটনা আমি জাস্ট কালকেই শুনেছি। বাহ, এই খুব প্রাসঙ্গিক সম্বন্ধে। তবে রবীন্দ্রনাথের গান গাওয়া নিয়ে অনেক জল ঘোলা হয়েছে, টানাপোড়েন হয়েছে, সব কথা কিন্তু ইতিহাসে ধরা হয়নি। যে যে শিল্পী বা যে গায়ক গায়িকা মর্মাহত হয়েছেন অনুমোদন পাননি বলে, যে কোনো কারণেই হোক, তারাই হয়তো বলতে পারবেন। কিন্তু ওই যা হয়, সবাই ব্যাপারটাকে মেনে নিয়েছেন। এই ব্যাপার নিয়ে আর কাগজে কলমে আজকালকার দিনে সমাজ বান্ধব তখন ছিল না। সেই জন্য এই ব্যাপারটা নিয়ে খুব একটা জানাজানি বা আলোচনা হয়নি। আসলে একজন শিল্পী তার সৃষ্টি করা শিল্প, সেটাই তার
একদিকে যেমন সম্পদ এবং অন্যদিকে তার সন্তান সম। তো কপিরাইটটা কিছুটা সেই অর্থে একটা ভালো জিনিসই হয় যে তার সৃষ্টিটা ঠিক মতন যাতে ব্যবহার করা যায় এবং সেই সৃষ্টিটা যাতে অন্য কারুর কাছে গিয়ে বরবাদ না হয়ে যায়, সেই কারণে হয়তো এই কপিরাইটের বিষয়টা আনা। না, এটা খুব প্রয়োজন আছে, কারণ শৃঙ্খলার মধ্যে বাধাটা ঠিকই, দরকার। ঠিকই। বিদেশে নোটেশন যেটা হয় সঙ্গে সঙ্গে, বিদেশে তো এরকম গুরুমুখী বিদ্যার থেকেও বড় কথা হচ্ছে যে নোটেশন কেন্দ্রিক ব্যাপার, তা সেটা অতখানি কষ্ট হয় না। এই প্রসঙ্গে আমার মনে পড়ে যে এতখানি শৃঙ্খলার মধ্যে কাজ করতেন না কাজী নজরুল। তার জন্যে তার যে অগাধ সৃষ্টি, সেই সৃষ্টি একটু এলোমেলো বিশৃঙ্খল হয়ে গেছে। অনেকেই হয়তো জানে না যে এই গানটি আসল সুরকারকে, আসল গীতিকারকে, অনেককে ছড়িয়ে দিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর সবাইকে উনি কিন্তু এই স্বাধীনতাটা দেননি। এবং উনি ওনার একটা লেখাতেও আছে, উনি বলেছিলেন যে আমার গান যেন আমি আমার গান বলে চিনতে পারি, এই কথা উনি বলেছিলেন। মানে তোমরা এমন করে গেও না যাতে আমি আমার গান বলে চিনতে না এই পারি। ব্যাপারেও বেশ মজার মজার ঘটনা আছে। দুটো ছোট্ট ঘটনা দিয়ে শেষ করি। একটা হচ্ছে, ওনার খুব স্নেহধন্য ছিলেন দিলীপ কুমার রায়, বীরেন্দ্রলাল রায়ের পুত্র। আচ্ছা। উনি সবসময়, আর উনিও সঙ্গীতজ্ঞ ছিলেন মস্ত বড়, বিদেশ থেকেও সঙ্গীতের শিক্ষা নিয়ে এসেছেন। তিনি একবার বলেছিলেন রবি ঠাকুরকে, ওনার তো পুত্র সম, তা রবি ঠাকুরকে বলেছিলেন, গুরুদেব আপনার গানটা আমি একটু আমার মতন করে গাই, একটু কালোয়াতি করি, কেন উনি শাস্ত্রীয় সঙ্গীতে পারদর্শী। তখন উনি বলেছিলেন, কেন এত কেন ইচ্ছে, আমি তো আমার গানে কোনো খামতি রাখিনি। তা এটা উনি বলে দিয়েছিলেন। এটাতে একটা মস্ত বড় মানে একটা শিক্ষা যে উনি এই ব্যাপারটা করতে চেয়েছিলেন। আর একটা মনে আছে, খুব মস্ত বড় গায়ক ছিলেন 30-এর দশকে, 30-40-এ জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী। আচ্ছা। মস্ত বড় গায়ক। তিনি একবার রবি ঠাকুরের একটি গান গাইতে চাইলেন। সবাই রবি ঠাকুরের গান গান, তা তিনি বললেন আপনার গানও আমি গাইব। যদিও কিন্তু উনি রাগ প্রধান গান এবং খেয়াল টপ্পা ঠুংরিরই শিল্পী। তা উনি বললেন যে আপনার একটা গান আমি গাইব। বলে কি গান? সেই গানটা ছিল হচ্ছে অল্প লইয়া থাকি হে। আচ্ছা। গানটা খুব সুন্দর গান, ছায়ানট রাগের ওপরে। বলে একটু গাও দেখি। তো গাইলো। বলে না, চলছে না, এই কালোয়াতি আমার সহ্য হচ্ছে না। উনি খুব মর্মাহত হলেন, উনি ছুটে গেলেন কাজী নজরুলের কাছে। কাজী নজরুলের সঙ্গে সবারই সখ্যতা, রবি ঠাকুরের সঙ্গে একটু দূরত্ব নিয়ে মিশতে হয়। কাজী নজরুল বললেন কি হয়েছেটা কি? বলে এই গানটা আমাকে গাইতে দিলেন না গুরুদেব। বলে তাই? ঠিক আছে, আমি নিজের কথা বসিয়ে তোকে আমি গাইতে দিচ্ছি। আচ্ছা। সেই গানটা তৈরি করলেন। সেটা অনেকেই হয়তো ভুল ধারণা যে গানটা এই কারণে তৈরি হয়েছিল। সেই গানটা একদম বিখ্যাত গান, শূন্য হে বুকে পাখি মোর, ফিরে আয় ফিরে আয়। একই সুর, ছায়ানট রাগের একই সুর। অনেকে এটা বলেন যে ওনার পুত্র বুলবুল মারা যাওয়ার পরে গানটা গেয়েছেন, একদমই সত্যি নয়। এটা কিছুদিন আগে খুব তারপরে নজরুল ওনাকে জিজ্ঞেস করেছিলেন এবার ভালো লাগলো? বলে হ্যাঁ, খুব ভালো লেগেছে। এবং দুটো গানের মধ্যে আজকের দিনে বসে দেখা যায় যে নজরুলের গানই বেশি জনপ্রিয়। ঠিক ঠিক। আচ্ছা ময়ূক, তুমি যখন এই অগ্নিশ্বরের ঘটনাটা বললে, একদম সাম্প্রতিক ঘটনা, গতকাল শুনেছো, ঠিক এরকমই একটা ঘটনা কিন্তু বেশ সারা জাগিয়েছে ইদানিংকালের। একটা হোটেলে বোধহয় কি একটা গান চলছিল। হ্যাঁ, এইটা কি বলতো, এটা হয়েছে, এটা কপিরাইটের একটা ভালো ফল পাওয়া গেছে এবং অত্যন্ত ভালো ফল। সদ্য একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে একটি ছেলে এবং একটি মেয়ে তাদের বিয়ের পর হানিমুনে কোথাও বেড়াতে গিয়েছিল এবং সেখানে কোনো একটি হোটেলে তারা থাকে। তারা যে হোটেলের ঘরে ছিল সেই পুরো বিষয়টা ওই হোটেলে কোনো লুকোনো ক্যামেরায় রেকর্ড হচ্ছিল, সেটা ওরা জানতো না। তো তারপরে যখন ওই পুরো ওদের ওইখানে থাকাকালীন সময়টা রেকর্ড হয়, ওরা ওই সময় একটা গান, মানে যা হয় আমরা কোথাও বেড়াতে গেছি, বেড়াতে গিয়ে কোনো গান শুনছি, এরকম একটা গান চলছিল, সেটা হিন্দি গান। তারপরে ওরা তো ফিরে আসে, কিন্তু ওই ওদের থাকার ওখান থেকে কিছু ক্লিপ, মানে পুরো যে স্টে করেছিল সেই সময়কার থেকে কিছু ক্লিপ নিয়ে ওইটা সোশ্যাল মিডিয়ায় আপলোড হতে শুরু করে। আচ্ছা। ওদের ইন্টিমেট সময় যেটা ওরা কাটিয়েছিল সেইটা। তো সেই সময় মানে যখন এইটা ছড়াতে সবে সবে শুরু করেছে, এটা কপিরাইটের আশীর্বাদ বলতে পারেন, যেহেতু ওরা ওইখানে একটা গান শুনছিল, একটা হিন্দি গান, এবং ওই হিন্দি গানটা টি সিরিজের কপিরাইট ছিল।
টি সিরিজ তখন ওই গানটার ওপর সমস্ত ভিডিও যেখানে যেখানে ওই যে সোশ্যাল মিডিয়া বা যে জায়গায়গুলো আপলোড হয়েছে সব জায়গায় স্ট্রাইক দিতে শুরু করে যে আমার সম্পত্তি না বলে তুমি ব্যবহার করছো। ফলে কি হয়, সমস্ত জায়গায় ওই ভিডিওটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যায়, যে কারণে ওই তাদের যে মুহূর্তগুলো তারা ওখানে কাটিয়েছিল সেগুলো আর ভাইরাল হতে পারে না। এই টিসি মানে এটা বলতে পারেন যে কপিরাইটের আশীর্বাদে তারা একটা বড় বিপদের হাত থেকে মুক্তি পায়। তোমার এই কথাটা শুনে আমার আরেকটা কথা মনে পড়লো, এগুলি এত যে আজকাল কঠিনভাবে নাড়া দিয়েছে। খুব ইদানিংকালের একটা বই সিরিজ ছিল যেটায় সঙ্গীত পরিচালক ছিলেন হচ্ছেন আমাদের A.R. রহমান। হ্যাঁ, বীর শিবা বীর। আচ্ছা তাতে একটা ঠুংরি জাতীয় একটা শিব শক্তির গান ছিল বা আচ্ছা। শিব স্তুতি। আচ্ছা তা এই স্তুতিটা অরিজিনালি সুর দিয়ে গান গেয়েছেন ডাগর বন্ধু ব্রাদার্স। আচ্ছা ডাগর বন্ধু ব্রাদার্স আছেন না, দুই ভাই ওরা করতেন, তাদেরই বোধহয় উত্তরসূরি কেউ কেসটা সুপ্রিম কোর্টের, প্রথমে দিল্লি হাইকোর্ট তারপরে সুপ্রিম কোর্টে নিয়ে যায়। আচ্ছা এবং অবাক ব্যাপার, A.R. রহমানকে হাজিরা দিতে হয়েছিল এই একদম হালামো। আচ্ছা এবং A.R. রহমানের যিনি উকিল ছিলেন তিনি সেই মস্ত বড় উকিল ডক্টর অভিষেক মানু সিংভি। আচ্ছা এবং বেশ। সেখানেও সমঝোতা হয় যে যেখানে যেখানে এই গানটা গাওয়া হবে শিব স্তুতি, উনি ওটা তামিল ভাষা তেলেগু ভাষায় করেছিলেন, সেখানে তলায় কিন্তু ফুটনোটে লিখে দিতে হবে আচ্ছা গানটি অরিজিনালি ডাগর বন্ধু ব্রাদার্স গেয়েছেন। আচ্ছা তার মানে এখানে কিন্তু এখান থেকে কোনো রাস্তা পালাবার নেই। না, এখান থেকে পালাবার কোনো আর রাস্তা বড় নেই। বড় লোকেদের ক্ষেত্রে যখন হয় এটা, হ্যাঁ। বিখ্যাত লোকেদের ক্ষেত্রে এটা কিন্তু ভীষণ অস্বস্তিকর পর্যায়ে পড়ে যায়। ঠিকই। এবং ভারতবর্ষে তো আপনি আগেই যেমন বললেন যে ইন্ডিয়ান কপিরাইট অ্যাক্ট আছেই, তার মধ্যেই এই সমস্ত শিল্পীর শিল্প সত্ত্বকে সংরক্ষিত বা সুরক্ষিত করে রাখা হয় আর কি। ঠিক ঠিক ঠিক, এই খুব ভালো। সেটা একটা খুব জরুরি বিষয় আমরা আলোচনা করলাম। এই সমস্যাটা আমরাও ঠিক যেন আপনাদের পুরোপুরি যতটা আনন্দ দিতে পারতাম ততটা পারছি না, এই কপিরাইটের সমস্যাটার জন্যে গানগুলো শোনাতে পারছি না। তবে ওই যে বলা হয় যে সমস্ত রাস্তাই একসঙ্গে বন্ধ হয় না, এই আলোচনা থেকে একটা নতুন রাস্তা খুললো। যদিও আমরা গানটা শোনাতে পারছি না, কোনো অডিও ট্র্যাক ব্যবহার করতে পারছি না, কিন্তু কথা থেকে এটা আমরা জানলাম যে দেবব্রত দাও কিন্তু গান গাইতে পারেন। হয়তো অত্যন্ত শিক্ষিত, গান নিয়ে যারা পড়াশোনা করেছেন বা শিখেছেন তাদের মতো না হলেও যেরকম গান আমি আপনি আমরা সাধারণ মানুষ গাই তার থেকে বেশ খানিকটা ভালো দেবব্রত দাই গাইতে পারেন। আমার মনে হয় আপনারাও চাইবেন ওনার কাছেই গানগুলো শুনতে, আমি তো চাইবই। আপনাদের এই পর্বের কমেন্টে অবশ্যই আপনারা লিখুন যাতে দেবব্রত দাকে আমরা আরও জোর করতে পারি গানের কথার সঙ্গে সঙ্গে গানটাও যদি দুকলি উনি আমাদের শুনিয়ে দেন। এই দয়া করিয়া চাপ সৃষ্টি করিবেন না। না, এটা চাপ নয়, এটা আমাদের এবং দর্শকদের ভালোবাসা। ধন্যবাদ, নমস্কার। নমস্কার। আমরা আজকের পর্ব এখানে শেষ করি। সঙ্গে থাকুন, পরবর্তী পর্বে আবার নতুন একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। নমস্কার।